কন্টিনিউয়াসলি না এইদিকে দরজা আমার ছিল, এখান থেকে কন্টিনিউয়াসলি কেউ যদি পায়ে হেঁটে যায় না, নর্মালি তার গাঁট ফাটা শব্দ হয় না, কট 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 করে, মানে আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, অ্যাজ ইফ দের ইজ এ থার্ড পার্সন লিভিং, মানে আমার রুমে আমার পাশে হাঁটছে। ওর ঠিক পেছনের দিকে জানলা, যেটা 4 তলার ওপরে, নক পড়লো 3টে, ঠাক ঠাক। আমি দেখছি যে ও ভয় পেয়েছে এবং ও ওই জিনিসটা নিয়ে কন্টিনিউয়াসলি ঠান্ডা কিছু বুঝতে পারছো, ঠান্ডা কিছু বুঝতে পারছো। এবার যখন ও বারবার করে এরকম বলছে না, আমারও না গা হাত পা ভারী হয়ে আসা স্টার্ট হয়েছে। আমি বুঝতে পারছি মানে থার্ড কোনো একটা পাওয়ার ওই রুমের মধ্যে কিন্তু একটা আছে, ঠিক আছে, মানে সেটা কিন্তু মানে আমি দেখতে পাচ্ছি না তাকে, কিন্তু সেটা কিন্তু আছে। সে মনে হচ্ছে যেন আমার ওপর চেপে বসছে। রাজপথে মাঝপথে থামলো যে চাকা, নেতা মন্ত্রীর গাড়ি আজ কেন ফাঁকা? মেঘ ভেঙে উড়ে আসে শকুনে শকুনে, ও উড়া দেবে জাদু মন্ত্র। শত শত কথা ছিল নিপীড়িত প্রাণে, পরিযায়ী তথ্য সে দেশবাসী জানে। শির দ্বারা তুলে আর চাই চাপার আগে ভেঙে দেবে ষড়যন্ত্র। আলো জালো করো প্রমাণ, তুমি মানুষ নাকি যন্ত্র? রাজা শোনো দিন গোনো, ছিঁড়ে খাবে গণতন্ত্র। যারা ভুল করে দেখো রাষ্ট্রের গানে, তারা আছে কাল নাকি সরকার টানে। মাঝখানে খেলা হবে, খেলবে কে জানে, আর হবে কে যে জব্দ। দেখো দেখো কি সহজে সাধারণ বাঁচে, ছড়িয়েছে সভ্যতা আনাচে কানাচে। কৃষকের বিদ্রোহ ভীষণ ছোঁয়াচে, দেখো ওরা করছে শব্দ। দেশ ভাগ হলো দেখো ধর্মের নামে, এইবারে বলো তুমি ডাইনে না বামে? পেল্লাই মূর্তিটা লাগলো কি কামে, যদি আমরা করি প্রশ্ন? আলো জালো করো প্রমাণ, তুমি মানুষ নাকি যন্ত্র? রাজা শোনো দিন গোনো, ছিঁড়ে খাবে গণতন্ত্র। Brilliant! Brilliant performance. I thoroughly enjoyed. আমি যেন ভেতরে ভেতরে বিটে বিটে I was dancing. Amazing performance. Welcome to another show of Real Talk with Shreya. আর আজকে আমার সাথে আছে একজন very special guest, সায়ন হালদার। সায়ন, কেমন লাগছে আজকে ফার্স্ট বল আমার এই সেটে এসে? এতদিন ইউটিউবের পর্দায় দেখেছি, এখন সামনে থেকে দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। অ্যান্ড যাদের দেখতে পাই না, মানে তাদেরকেও দেখতে পাচ্ছি, মানে ব্যাক অফ দ্য ক্যামেরা, দে আর ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য সেট অ্যান্ড দে আর ডুইং এ ফ্যান্টাস্টিক জব অ্যালং উইথ শ্রেয়াদি। থ্যাংক ইউ। বলে আমি আজকে যে ড্রেসটা পরে রয়েছি এটা ভীষণ সুন্দর। আমার মতো যারা একদম শাড়ি পরতে খুব একটা কমফোর্টেবল নয়, কিন্তু এমন কিছু অকেশন তো থাকে যেখানে ট্রেডিশনাল অ্যাটায়ার ছাড়া তো যাওয়াই যায় না। তো এটা পুরো একটা ইক্কাতের গাউন এবং এটা পুরো কাস্টমাইজড একটা প্রোডাক্ট, যেটা আমাকে সায়রা বুটিক থেকে পাঠিয়েছে মৌমিতা পল। তোমাদেরও যদি এই রকম ফ্যাশনেবল কিন্তু ট্রেডিশনাল বা ওয়েস্টার্ন ইন্দো ওয়েস্টার্ন যে কোনো ধরনের অ্যাটায়ার লাগে, কাস্টমাইজড নিজেরা নিজেদের চয়েস ওয়াইজ নিজেদের মতন একদম সেম ফিট করে তোমরা জিনিসটাকে করতে চাও, তাহলে চটপট করে পপটপ নাম্বারে কন্ট্যাক্ট করো এবং প্রচুর শপিং করে নাও।
তো আজকে যে গেস্ট তাকে আমি একটুখানি ইন্ট্রোডিউস করিয়ে দিই। আজকে না আমরা ভূতের গল্প শুনবো, ডেফিনেটলি শুনবো, তাই ইম্প্যাশনেট হওয়ার একদম দরকার নেই। অনেকেই আছে ভূত কোথায় নিয়ে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। সো আজকে আমরা গেস্ট হিসেবে যাকে পেয়েছি সে আমাদেরকে অবশ্যই সবার আগে বলে দিই ভূতের গল্প বলবে। একদম ধৈর্য ধরে বসুন, ভূতের গল্প ডেফিনেটলি বলবে। কিন্তু ভূতের গল্পের সাথেও আজকে আমি ওর কাছ থেকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস জানতে চাই। সেটা হচ্ছে ও মেইনলি যদি আমি বলি প্রফেশনালি একজন গিটারিস্ট, তাই তো? এবং ও গিটার শেখায়। ও কিন্তু ব্যারাকপুর জেলে গিটার শেখায়। সেখানে কয়েদিদের জীবন, তাদের সাথে ওর একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে দীর্ঘদিন, তাদেরকে অ্যাজ এ স্টুডেন্ট ডিল করতে করতে, এবং তাদের জীবন, তাদেরকে গিটার শেখানোর যে এক্সপিরিয়েন্স, সেটা না একদম অন্য রকমের, এমন একটা অভিজ্ঞতা যেটা চট করে আমরা আর 5টা সাধারণ মানুষের সাথে কমিউনিকেট করে কখনো জানতে পারবো না। সেই কারণেই সায়নকে আমি বলবো যে আজকে সবার আগে শুরু করব তোর যে ভূতের গল্পটা আছে সেটা দিয়ে, এবং তারপরে কিন্তু আমি অবশ্যই তোর জেলের এক্সপিরিয়েন্স শুনবো। এছাড়াও ওর নিজস্ব একটা ইনস্টিটিউশনও আছে যেখানে ও বোধহয় ব্যারাকপুরে ছোটো বাচ্চাদেরকে গিটার শেখায়। এবং এছাড়াও ও কিন্তু একটি ব্যান্ডের সাথে যুক্ত, রাইট? ম্যাট্রিক্স নামক একটি ব্যান্ডের সাথেও কিন্তু ও যুক্ত রয়েছে। সো প্রচুর রকমের কর্মকাণ্ড, সব কিছু কী করে সামলাচ্ছিস একটু শুনি। আচ্ছা, মানে দিদি যেটা বললো, আমার নাম সায়ন হালদার। আমি ব্যারাকপুরে থাকি। ব্যারাকপুরে মানে আমি আমার জীবনচর্চা চালাই, এবং তার আরেকটা যেটা হচ্ছে আমি আমাদের মানে ব্যারাকপুর জেলে মিউজিক শেখাই। তো মানে জেলের ঘটনাটায় একটু পরে আসছি, কারণ মানে ওইটা নিয়ে একটা আলাদা আলোচনায় আছে আমাদের। তার আগে যে ঘটনাটার জন্য আজকে এখানে আসা, মানে সেই ঘটনাটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। সেটা হচ্ছে মানে আমি গিটার শেখানোর পাশাপাশি আমি আলাদা আলাদা কিছু লোকের সাথে শো করি। তার মধ্যে একজন হচ্ছে রঞ্জন প্রসাদ স্যার। প্রসাদ রঞ্জন দাস বললে তাকে যে কোনো লোক চেনে। মানে সে বাংলা যে প্রৌঢ় গানের শিল্পী, তাকে যে কেউ মানে চেনে। প্লাস মহিনের ঘোড়াগুলির মানে গৌতম স্যারের বন্ধু, ঠিক আছে? তো যাই হোক, তো তার সাথেও আমি পারফর্ম করি, আমাদের নিজের ব্যান্ড আছে, সব কিছু আছে। আগে এইসব ছিল না, আস্তে আস্তে সেগুলো হয়েছে। এখন আমাদের ব্যান্ডে আমাদের যারা মেম্বার আছে তারা মানে অসাধারণ ট্যালেন্টেড। আচ্ছা, এটা কি তোর ফার্স্ট পডকাস্ট? হ্যাঁ, ফার্স্ট। আচ্ছা, দর্শক বন্ধুদেরকে একটু রিকোয়েস্ট করব সকলকে একটু ফুল সাপোর্ট দেওয়ার জন্য, কারণ ইন ফ্রন্ট অফ ক্যামেরা একটা ফ্ললেসলি কথা বলতে গেলে মানে এটা রেগুলার একটা হ্যাবিটের মধ্যে থাকতে হয়। তো কোথাও যদি মনে হচ্ছে ওর একটু ফগহর্নিংটা বেশি হচ্ছে, সেটা আমারও হচ্ছে, সেটা এটা প্রথমবার। এর পরের বার যখন আমি আনবো একদম ওকে ট্রেন করে নিয়ে আসবো। তাই আজকে সবার সাপোর্ট একটু কাম্য, প্লিজ কোনো নেগেটিভ কমেন্ট না করে আমরা ওকে পজিটিভলি সাপোর্ট করার চেষ্টা করব। ও আমাদেরই মানুষ, তো এত সুন্দর গান যেখানে আমাদের শুনিয়ে দিয়েছে, গানটা যা অসাধারণ গেয়েছিস, এমনিতেও কেউ নেগেটিভ কমেন্ট করবে না। তাও আমি বলে দিচ্ছি এটা প্রথমবার, তো তাই আমরা সবাই একটু ওকে সাপোর্ট করবো। ওকে? ইয়েস, আই উড বি নিডিং দ্যাট, লট অফ দ্যাট। যেটা বলার সেটা হচ্ছে মানে আমাদের ব্যান্ডে এখন মানে যে ব্যান্ডের আলোচনা করলাম ম্যাট্রিক্স, সেই ব্যান্ডে এখন আমরা 6 জন মেম্বার। সেই ব্যান্ডটাকে সত্যি সত্যি আমরা দাঁড় করানোর চেষ্টা করছি উইথ দ্য হেল্প অফ বোধিসত্ত্ব ঘোষ। বোধিসত্ত্ব ঘোষ হচ্ছে লক্ষ্মীছাড়া ব্যান্ডের লিড গিটারিস্ট অ্যান্ড আমাদের মেন্টার। আমাদের কাছে মানে বোধিসত্ত্বদা ইজ লাইক আ গড, তার কারণ হি ইজ সাচ এ ট্যালেন্টেড মিউজিশিয়ান ফার্স্ট অফ অল। আর আমাদের গানগুলো এর আগে যতবারই মানে দাদার কাছে নিয়ে গেছি, এটা একটা পূর্ণতা পেয়েছে দাদার মাধ্যমে। আমি লিখি গান, সুর দিই, কিন্তু পুরো গানটা স্ট্রাকচারিং করাটা ওটা শুধুমাত্র মানে আমার একার ব্যাপার নয়। যেমন তুমি এখানে কাজ করছো, তোমার সাথে যে টিম আছে তারা মানে সেই টিমটা না থাকলে ইউ উড বি লাইক নোওয়্যার, বা তোমাকে সেই জায়গায় পৌঁছতে অনেক টাইম লাগবে। তো এতদিনে আমি সেই ব্যান্ড মেম্বারদের পেয়েছি যারা স্কিলের দিক থেকে প্লাস তাদের নলেজের দিক থেকে দে ক্যান কোপ আপ উইথ আ অ্যাকচুয়াল ইউনো সেট, যারা মানে ফসিলস বল, লক্ষ্মীছাড়ার সাথে আমাদের খুব ভালো টার্ম সবার সাথে, ঠিক আছে? তো মানে দে আর আওয়ার ফ্রেন্ডস অনলি, ঠিক আছে? তো এবার আমরা তাদের পাশাপাশি, তারা তো একটা মানে তাদের নাম অলরেডি করে নিয়েছে, এবার এখন আমরা অ্যাজ এ নিউ কামার ব্যান্ড কী করে সেই জায়গায় গিয়ে পৌঁছাবো, সবার সামনে গানটা উপস্থাপন করব, ঠিক? আর সেটা এখনকার মিউজিকের টেস্ট যারা বাচ্চাদের, এখন সেটাকে ভালো লাগতে হবে, তারপরে গিয়ে মানে ফেমাস হওয়ার ব্যাপারটা অনেক একটা লেন্দি প্রসেস, মানে ওইভাবে ফেমাস হওয়া যায় না আমার মতে। এবার এই গল্পে আসি, যে গল্পের জন্য আজকে এখানে আসা।
রঞ্জন স্যারের কথা বললাম, রঞ্জন স্যার একজন ভেটারান মিউজিশিয়ান, তো ওনার সাথে ওনারই রিকোয়েস্টে একটা মানে কি বলবো, একটা ফাংশনে গেছিলাম স্যারের সাথে। ওখানে আমাকে গিটার বাজাতে হতো এবং স্যারের সাথে স্যার গিটার বাজাতো আর স্যারের সাথে আর একজন ব্যাক ভোকাল করতো। সেই ছেলেটির নাম আমি করছি না বিশেষ পারপাসে, এই কেন ছেলেটির কথা বললাম পরে আসছি। তো প্রোগ্রামটাতে মানে স্যারকে নিয়ে স্যারের একটা আত্মজীবনী আর কি, বায়োগ্রাফি, মানে ওটা সিনেমার আকারে দেখানো হয়। তো সেই সিনেমাতে ওই ফসিলসের রূপম দাও ছিল আর কি। তো রূপম দা আর স্যার লং টাইম একসাথে করেছে। রূপম দা ইজ লাইক ফ্যামিলি। তো এবার ব্যাপারটা হচ্ছে স্যারের সাথে আমরা বাজাতে গেছিলাম হচ্ছে গোল পার্কের রামকৃষ্ণ মিশনের শিবানন্দ অডিটোরিয়ামে, সেটা হচ্ছে 2 তলায়। তো ওখানে প্রথমবার একটি ছেলের সাথে আলাপ হয় যে ব্যাক ভোকাল করবে, আমি জানতে পারি স্যারের সাথে। স্যার তাকে নিজের ছাত্র হিসেবে করছিল। তো পুরো প্রোগ্রামটা শেষ হয়, স্যারকে নিয়ে যে ছায়াছবিটা দেখানো হয় ওটা শেষ হয়, আমাদের গান বাজনার প্রোগ্রাম শেষ হয় এবং যারা যারা অডিয়েন্সের সিটে এসেছিলো আমাদের গান বাজনা দেখে তাদের খুব ভালো লেগেছিলো। মানে তারা আবার আমাদের সাথে সেলফি তুললো, সব খুব কংগ্র্যাচুলেট করলো। স্যার পাশে দাঁড় করিয়ে আমাকে দাঁড় করিয়েই প্রায় পারলে বলছে যে রূপমকে দিয়েছি, এবার একে দিলাম, ঠিক আছে এদেরকে। তো দ্যাট ওয়াজ আ ভেরি গুড শো, ঠিক আছে। তারপর স্যারের যেহেতু 78 বছর বয়স, যে ইনস্ট্রুমেন্টগুলো ওখানে নিয়ে আসা হয়েছিল স্যার একা মানে নিয়ে যাওয়ার মতো স্যারের অবস্থা নয়, ঠিক আছে। স্যারের শারীরিক অবস্থা অনেকেই জানে যারা চেনেন ওনাকে। তো যাই হোক, তো তার সাথে সেই ইনস্ট্রুমেন্টগুলো তুলে দেওয়ার জন্য আমি আর ওই ছেলেটা একটা উবার হায়ার করি। তো উবার নেওয়ার পরে স্যারের বাড়িটা ঠিক আশুতোষ কলেজ, তার ঠিক একদম মানে পেছনের বাড়িটাই হচ্ছে স্যারের বাড়ি। এবার স্যারকে স্যারের বাড়িতে পৌঁছে দিয়ে স্যারের ইনস্ট্রুমেন্টগুলো ওপরে তুলে দিয়ে এলাম। স্যার আমাদেরকে অফার করলো যে তোরা কিছু খাবি, এত দূর যাবি তুই এতে। বললাম না না স্যার। আচ্ছা, এবার ওই ছেলেটি আমার সাথে সিঁড়ি দিয়ে নিচে নামলো, যে ছেলেটা ব্যাক ভোকাল করেছিল সেই ছেলেটার নাম করছি না, কারণ তার সাথে আমার দেখা হয়, কাজ করি তার সাথে, ঠিক আছে। আমি চাই না তার জীবনে কোনো রকম কাজের দিক থেকে কোনো ক্ষতি হোক বা সেটা কাজ পেতে অসুবিধা হোক, তাই জন্য আমি তার নাম করছি না। তো সেই ছেলেটি আমাকে নিচে নামতে নামতেই বললো যে দাদা তুমি তো আজকে তো আমাদের প্রোগ্রাম 7:30-র মধ্যে কমপ্লিট হয়ে গেল, তাহলে একটু চলো আমাদের আমি যেখানটায় থাকি, ফ্ল্যাট ঠিক বলা যায় না, ওটা একটা মানে বিপজ্জনক পুরনো বাড়ি আর কি, মানে স্ট্যাম্প মারা বিপজ্জনক বাড়ি থাকে না, মানে সেই রকম আর কি ব্যাপারটা। তো ওখানে আমি নাই বলছিলাম। এবার আমি ভাবছিলাম যে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তো 9:30-10টা বেজে যাবে, গিয়ে আজকে আর নতুন কিছু কাজ করতে পারবো না, মানে স্টাফ লেখা থাকে আমার বাচ্চাদের, ঠিক আছে। তো ওই সেগুলো করতে পারবো না, তাই জন্য যাই একটু ওদের বাড়িতে গিয়ে গান বাজনাই হবে। আরেকটা জিনিস একটু বলে রাখি, সে আমাকে একটা জিনিসের লোভ দিয়েছিল, আমি জানি না সেটা আমি ক্যামেরাতে বলতে পারবো কি না, সেটা হচ্ছে হ্যাঁ, বললো যে আজকে আমরা উই হ্যাড আ গ্রেট শো, সো লেটস সেলিব্রেট ইট ফর আ ব্রিফ মোমেন্ট। ওকে, মানে এটা ইংরাজিতে বলেনি, ও বাংলায়, তো ওর মেনলি এটাই ছিল। তো আমি ভাবলাম যে ছেলেটা এত ভালো গান গাইছে, আর যারা গান বাজনা করে তারা তো এটা করেই আমি জানি, আর আমার স্যারদেরও দেখেছি, মানে তাদের ওখানে যেখানে যেখানে যায় সবাই বড় দাদাদের দেখেছি করতে। তো আমি না করতে পারলাম না ওকে। তো ওর বাড়ি যেতে যেতেই বলছে, আচ্ছা দাদা তুমি কোনোদিন ভূতে ভয় পাও? যে কেন এরকম জিজ্ঞেস করলি? বলে আমাদের বাড়িতে কিন্তু ভূত আছে। এই বললে তো আমি যেতামই না, তুই তারপরও গেলি কেন? এবার লোভটা আমাকে এমন একটা জিনিসের দিয়েছিল, নেশা এমন যে সেটাকে অতিক্রম করে তোকে ভূত দেখতেও যেতে হবে না। এটার কারণটা ঠিক শুধুমাত্র ওটা বললেও ভুল হবে। অ্যাকচুয়ালি কি, আমাদের নাটকের একটা গান আছে, আমি একটা নাটকের সাথেও যুক্ত, তার কারণ হচ্ছে আমি 20-25 বছর টানা নাটক করেছি, কিন্তু এখন নাটকের যা অবস্থা, না প্রপার ফান্ডিং পায়, ঠিক আছে, নাথিং, ঠিক আছে। তো সেইটা তুমি লং টাইম সেই জার্নি করাটা খুব চাপ, এখন কাজে মানে তাকে থাকতেই হবে। তো যাই হোক, তো একটা নাটক আমার বন্ধুর লেখা, অর্নিশ কর্মকারের, তারই লেখা গান, ঠিক আছে, শেষ চৌকো বলে গানটার নাম, গানটাতে যাবো লাস্টে।
তো ওই গানটা বা ওই যে পুরো নাটকটাই একটা খুব কষ্টের জিনিস নিয়ে। আর এই গানটা তখনই পরিবেশন করা হয় মানে নাটকের শেষে, যখন এভরিথিং ইজ ডিসক্লোজ যে যারা যারা পারফর্ম করছে দে আর নট অ্যালাইভ, ঠিক আছে। তো ওই যে কষ্টের জায়গাটা থেকে ওই গানটা গাওয়া হয় স্টেজে, এবং অফ দ্য স্টেজ মানে আগুন জ্বালানো হয়, ঠিক আছে। তো এটা একটা বিশাল থিয়েট্রিক তৈরি করা হয়। তো ওই গানটা এনজয় করার জন্য মানে আমি যখন পার্সোনালি বাড়িতে ওই গানটা সুর দিয়েছি মানে ইয়েতে অর্নিশের লেখায়, তো কি কি টাইপের সাউন্ডে ভয় লাগছে, তো ওইটা ক্রিয়েট করার জন্য আমি শ্মশানঘাটে গিয়ে গানটা গেয়েছি। আমি এমন একটা রুমে গিয়ে এই গানটা গেয়েছি যেখানে কেউ সুইসাইড করেছে, মানে তার বাড়ির লোকই আমাকে সেই পারমিশন দিয়েছে যে করে দেখো না, ঠিক আছে যদি হয়। কিন্তু আমি ভাবি যে সেটা হয়তো অতটা সিরিয়াসলি করিনি, তাই জন্য কিছু সেভাবে ফিল করিনি। আর ওকেও আমি দেখালাম না যে আমি ভূতের ভয় পাই যে বিশাল, না হলে ভাববে যে কি এত ভয় ছেলেদেরই পায়, problem টা ছেলেদের থাকে। কি না, আমরা যেমন মেয়েরা অকপটে স্বীকারোক্তি দিয়ে দিই, ভাই আমরা ভীতু, আমি তো ভীতুই। আমি ফার্স্টে ও যেভাবে বলেছিল আমি ভেবেছিলাম ইয়ার্কি, বিশ্বাসও করিসনি। আমি ভেবেছিলাম ইয়ার্কি, আমি ভাবিনি যে মানে ও সত্যি সত্যি এই জিনিসটা বলছে যে হ্যাঁ সত্যিই কিন্তু দেখতে হবে। তো দুজনে মিলে রোল কিনলাম। কালীঘাট মেট্রো থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে 2600 টাকায় ঘর পাওয়া যায়, আমার তো জানা নেই, ঠিক আছে। আমি সেদিন জানতে পারলাম কত সালের ঘটনা বললি এটা? আগের বছর তাহলে অক্টোবর। অসম্ভব ব্যাপার। হ্যাঁ, তো এইটাই বলছি। এখনও ওই ছেলেটা ওই ঘরটা চেঞ্জ করেছে, ওর সাথে পরশুদিন দেখা হলো যখন জানতে পারলাম। তো যাই হোক, ওই ঘরে প্রথমবার ঢোকার এক্সপিরিয়েন্সটা বলি তোমায়। ও বাড়িতে নিয়ে গেছে আমাকে। এই বাড়িটা হচ্ছে একটা পুরনো 4তলা বাড়ি, যার বাড়ির মালিকও মানে ওই সেকেন্ড ফ্লোরে থাকে আর কি, মানে উপায় নেই বলে মোস্ট প্রবাবলি, তার কারণ ওই রকম একটা বাড়ি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, ঠিক আছে। আর ও মানে ওই ছেলেটি আমাকে আরও একটি মিউজিশিয়ান বন্ধুর সাথে আলাপ করাতে যাবে বলেও এটারও লোভ দিয়েছিল। শুধু ওই একটা জিনিস নয়, আমি জানি যে তারা এইসব করে, তা সেগুলো না করলে হয়তো তাদের সাথে মিশতে পারবো না, জানতে পারবো না। সে বাংলাদেশ লেভেলে বেশ বড় আর্টিস্ট, আমি নাম করবো না, তাকে আমরা অনেক জায়গায় দেখেছি বাজাতে। তোকে নানানভাবে প্রলোভিত করে ও ফাইনালি নিয়ে গেছে কি ওখানে। যে করে নিয়ে গেছিল, আমি ফার্স্টে ভাবছি যে এত নোংরা যদি কারোর বাড়ি হয়, আমি তো কারোর বাড়ি মানে আমি তো আমার বাড়িতে কাউকে এরকমভাবে ইনভাইট করতে পারবো না, ঠিক আছে। তো ও 4তলায় নিয়ে ও আর আমি ঢুকলাম, লাইটটা জ্বাললো, দরজাটা খুললো, সঙ্গে সঙ্গে দেখছি মানে এই সাইজের একটা ধেড়ে ইঁদুর সামনে দিয়ে একটা হেঁটে গেল, ঠিক আছে। ঘরটা ঢুকলাম, মানে মনে হচ্ছে দরজাটা খুলছে আর কাগজ ফাগজ মানে মানে যেগুলো ওই গার্বেজ ফেলা আছে মানে দরজার সামনেই ফেলা আছে, এরকম ঠেলে ঢুকতে হচ্ছে আর কি। চারদিকে মানে পেপার, মানে ব্লিঙ্কিটের কাগজ, খাবার দাবার, ছাই, সিগারেট না কিসের ছাই, মানুষের ছাই ভগবান জানে, ঠিক আছে। তো মানে চারদিকে ভর্তি। যাই হোক, মানে প্রচণ্ড নোংরা। তার মধ্যে একটু অপেক্ষাকৃত কম নোংরা জায়গা দেখে ও আমাকে বসালো। সবার আগে দুরকমভাবে ওই তামাক খাওয়া যায়, এক হচ্ছে কাগজে করে, আমি জানি না এগুলো বলার পর আমি মানে ইয়ে করে, আর একটা হচ্ছে মাটির কলকে থাকে আর কি, তো ওই কলকেটাতে খেতে ও প্রেফার করে। আমি ওটায় টানতে পারি না, আমার অভ্যেস নেই যেহেতু, তো তাই জন্য আমাকে ও পেপারে করে একটুখানি বানিয়ে দিল। তো ওটা আমরা খেলাম। এরকম নয় যে আমি ওটা প্রথমবার খেলাম, আমি আমার মানে স্যারদের ওখানে গিয়েও দেখেছি যে যারা বন্ধুবান্ধবরা আছে আর এক্সিলেন্ট বাজায়, তাদের বদগুণগুলোও যদি একটু আধটু নিতে পারি তাহলে হয়তো তার কিছুটা ভালো গুণও আমি পাবো। তো এটা আমার অভ্যেসে দাঁড়ায়নি কিন্তু, যদিও যাই হোক। তো আমি বসলাম, ছেলেটি আমার সামনে বসলো। আমার ঘরের এন্ট্রিটা ঠিক এই দিকের বাঁ হাতের দিকে দরজার ইয়েতে ছিল। ছেলেটি বসলো, ছেলেটির পেছনে মানে লম্বা আগেকার দিনে ওই খড়খড়ি দেওয়া জানলাগুলো হতো না, ওই রকম জানলা, ঠিক আছে, 4টে পাল্লা, দুটো ইয়েতে, ঠিক আছে। জানলার পাল্লাগুলোও ভেজানো আছে, জানলার মানে পাল্লাগুলোও বন্ধ করা। এবার ছেলেটা সব হয়ে গেছে আমাদের তামাক সেবন ইত্যাদি। ছেলেটা বললো, দাদা তুমি যে ওই গানটার কথা বললে ওই গানটা একবার শোনাবে? বললাম, সম্মতির সুরেই বললাম যে ঠিক আছে, তার আগে ঘরের লাইটগুলো আগে বন্ধ কর, ঠিক আছে।
ঘরের লাইট বন্ধ হলো, একটা ছোট্ট ফিলামেন্ট দেওয়া ছোট্ট বাল্ব ওর ঘরেই ছিল, ওটা জ্বালানো হলো দেওয়ালে, খুব সুন্দর মানে তৈরি হচ্ছে এখন ওই গানটা গাইবার পরিবেশটা। আর কন্টিনিউয়াসলি না এইদিকে দরজা আমার ছিল, এখান থেকে কন্টিনিউয়াসলি কেউ যদি পায়ে হেঁটে যায় না, নর্মালি তার গাঁট ফাটা শব্দ হয় না, কট 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 করে, হ্যাঁ মানে পায়ে খসখস আওয়াজ হয়, হ্যাঁ। আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, অ্যাজ ইফ দের ইজ এ থার্ড পার্সন লিভিং, মানে আমার রুমে আমার পাশে হাঁটছে। ও আমাকে কন্টিনিউয়াসলি জিজ্ঞেস করছে যে তুমি কি শুনতে পারছো, তুমি কিছু বুঝতে পারছো। আমি বলছি ওয়েট আগে গানটা গাইতে দে। ঠিক আছে, আমি ওই ফিলটা নেব বলে যে শেষ চৌকো গানটা মানে ওই রকম একটা ঘরে, এবং আমাকে ওই কড়িকাঠটা দেখালো, বলছে এই কড়িকাঠেই আশুতোষ কলেজে মেয়েটা পড়তো, এই কড়িকাঠেই করে। ঠিক আছে, গ্রেট, জানলাম। এবার গানটা স্টার্ট করলাম। বলা উচিত মানে গানটা শুরু হলো শেষ হলো, মাঝখানে কিচ্ছু হয়নি। বলা উচিত মানে আমার লাইফের মানে সেরা শেষ চৌকো গানটা আমি সেদিন গেয়েছি। ঠিক আছে, তারপরেও মনে হয় আমি তার থেকে ভালো কোনো দিন শেষ চৌকো গাইনি। তার আরও একটা কারণ হতে পারে, ও আমার সাথে ব্যাক ভোকাল করলো, মানে একটা জায়গায় হামিং পার্ট আছে ওই জায়গাটা, তো ওটা খুব মানে গায়ে লাগে, মানে ওই হামিংটা। ঠিক আছে, তো ওইটা ওই রকম অবস্থায় ওরকম একটা অন্ধকার পরিবেশে দুজনেই হালকা ইনটক্সিকেটেড অবস্থায়, ঠিক আছে, তো তখন গানটা হলো, গানটা শেষ হলো। আমি জিজ্ঞেস করলাম ওকে, সামনে একমাত্র ওই বসে আছে ছেলেটি, তাকে জিজ্ঞেস করলাম কী রে কেমন লাগলো, তো আমাকে এরকম করে হাতটা বাড়িয়ে এরকম দেখছে, এই কেমন লাগলো, মানে লোম দেখাচ্ছে আমাকে। আমি জানি না কি কনফিডেন্সে আমি ঠিক বাবু হয়েই বসে আছি ওর সাথে মাটিতে, ঠিক আছে, বা এরকমভাবে ওপরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম কেমন লাগলো। আমি জানি না এটা আমার করা উচিত ছিল কি না, বাট ওই সময় ওর ঠিক পেছনের দিকে জানলা, যেটা 4 তলার ওপরে, নখ পড়লো 3টে, ঠাক ঠাক ঠাক। ঠিক আছে, এবার আমি তো মনে করো তোমার বাড়ি প্রথমবার গেছি, তো তোমার বাড়ির কোনটা নর্মাল সাউন্ড সেটা তুমি ভালো করে জানবে, আমি জানবো না। যে আমার বাড়ির পাশ দিয়ে ট্রেন লাইন আছে, বা আমার বাড়ির ওই দিক দিয়ে একটা হাই ড্রেন গেছে সেটার গন্ধ আসে বা কিছু। আমি দেখলাম ছেলেটি মানে ভালো রকম ভয় পেয়ে গেছে, ওই আওয়াজও কোনো দিন শোনেনি। ঠিক আছে, আগেও শোনেনি, তাই জন্যই ও ভয়টা পেয়ে গেছে, এবং ও মুখটা একদম ছোট্টও হয়ে গেছে। মানে আমি বুঝতে পারলাম যে ছেলেটা মানে এমন কিছু শুনেছে যেটা ওর মানে এর আগে ওর এক্সপিরিয়েন্স হয়নি। ঠিক আছে, তো আমি ভাবছি যে ভয়টয় দেখানোর জন্য ওই করছে বা কিছু, কিন্তু আওয়াজটা যে জায়গাটা, একটা পাখির ঠোঁট দিয়ে যদি, আমার তো এটাই কাজ মিউজিক নিয়ে, একটা পাখির ঠোঁট দিয়ে যদি কাঠের ওপর করা হয় তার যে সাউন্ডটা হবে, আর একটা মানুষের হাতের এই আঙুল দিয়ে যদি এই আওয়াজটা করা হয়, দুটো টোনটা কিন্তু আলাদা হয়। আর আমার এটাই কাজ, মানে এটা করেই 2 পয়সা রোজগার করি, দুটো মানে যাই করতে পারি করি। ঠিক আছে, মানে তুই কি রকম আওয়াজটা সেটা ডিসক্রিমিনেট খুব ইজিলি করতে পারিস, এবং তুই বুঝতে পেরেছিলি ওটা হাতের আঙ্গুলেরই টোকা। একদম একদম। আমার মনে হয় ভূতের যে মানে কি বলবো বহিঃপ্রকাশ বা মানে এক্সপিরিয়েন্সটা সবসময় এরকম হয় না যে সাদা শাড়ি পরে মানে সামনে চলে এলো, আমার মানে উল্টো হাঁটছে দেওয়ালে, বা এরকম আমার সামনে রোল করছে আমি দেখতে পাচ্ছি। আমার মনে হয় আমার ক্ষেত্রে যে ভূতের এক্সপিরিয়েন্সটা হয়েছিল, মানে এটা খুবই কি বলবো মাইনিউট, মানে খুবই কয়েক সেকেন্ডের, সূক্ষ্ম। হ্যাঁ, মানে কয়েক সেকেন্ডের জন্যই বলতে পারি। কিন্তু এবার ব্যাপারটা যখন ওইটা হলো, আমি যখন দেখছি ছেলেটি ভয় পেয়েছে, তখন আমি বললাম যে ঠিক আছে, এই গানটা হয়ে গেছে, উই আর ডান উইথ ইট, লাইটগুলো জ্বালা। তো ও উঠলো, আবার লাইটগুলো জ্বালালো, আবার ও এসে বসলো। আমি এতক্ষণ কিন্তু উঠিনি, আমি দেখছি যে ও ভয় পেয়েছে, এবং ও ওই জিনিসটা নিয়ে কন্টিনিউয়াসলি সায়নদা কিছু বুঝতে পারছো, সায়নদা কিছু বুঝতে পারছো। এবার যখন ও বারবার করে এরকম বলছে না, আমারও না গা হাত পা ভারী হয়ে আসা স্টার্ট হয়েছে। আমি বুঝতে পারছি যে মানে
এরকম গা হাত পা ভারী তো আমার হয় না, প্রথমবার আমি তামাক খেয়েছি এরকম নয়, আমার যথেষ্ট বয়স, ঠিক আছে। তো আমি বুঝতে পারছি মানে থার্ড কোনো একটা পাওয়ার ওই রুমের মধ্যে কিন্তু একটা আছে, ঠিক আছে, মানে সেটা কিন্তু মানে আমি দেখতে পাচ্ছি না তাকে, কিন্তু সেটা কিন্তু আছে, সে মনে হচ্ছে যেন আমার ওপর চেপে বসছে, ঠিক আছে। আরেকটি জিনিস বলে রাখা ভালো, ছেলেটির যখন বাড়িতে গেছিলাম, কেন ছেলেটির সাথে আমি একটু ডিস্টেন্স মেনটেন করি এখন, ছেলেটি প্রথম কথাটাই আমাকে বলেছিল যে তুমি ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করো। আচ্ছা। আমি বললাম ব্ল্যাক ম্যাজিক এইসব আমি জানি না, বলছে আমার কাছে কিন্তু বই আছে, তোমাকে আমি দেখাতে পারি, ঠিক আছে। ওর বাড়িতে একটা কি একটা পুজোর জায়গা থাকে না, সবার একটা বাড়িতে পুজোর রুম, তো ওর ঘরে যে মা কালীর মূর্তিটাকে আমি দেখেছিলাম, ওই মূর্তিটা না মানে আমি এর আগে কোনো দিন ওই রকম মা কালীর মূর্তি দেখিনি, হয়তো কোনো ওই পুরনো মন্দির টন্দির মানে গেলে যে ধরনের ওই কার্ভিং দেওয়ালে করা থাকে ওই টাইপের মূর্তি, কিন্তু ওই কালী মূর্তিকে কাউকে পুজো করতে আমি দেখিনি। আমি কালী ঠাকুরের কথা কেন বলছি, তার কারণ আমাদের বাড়ি হচ্ছে হালদার বাড়ি, হালদার বাড়ির আমাদের যে বাড়িটা বেনেপাড়ায় আমাদের আছে, আমার দাদুর নামেই রাস্তা, রামপদ হালদার রোড, মানে আমার গ্রেট গ্র্যান্ডফাদার, ঠিক আছে। তো আমাদের হালদার বাড়ি অনেক দূর দূর থেকে লোককে চেনে, আমাদের বাড়িতে কালী পুজো প্রত্যেক বছর হয়, আমাদের বাড়িতে বলা হয় যে খুব জাগ্রত মানে কালী ঠাকুর। এক বছরই আমার বাবা বলেছিল একবারই পুজো বন্ধ করা হয়েছিল আমাদের বাড়ির কালী ঠাকুরের, সেই বছর আমাদের বাড়িতে মড়ক লেগেছিল, মানে অনেক ভাই দাদারা একসাথে সেই বছর মানে কলেরা হয়, কলেরাতে মারা যায়। তো তারপর থেকে কোনো বছর মানে কালী পুজো বন্ধ হয়নি। আমার বাবা মানে যতদিন বেঁচে ছিল ততদিন মানে কালী পুজোটাকে বাবা খুব ভালো রকমই অর্গানাইজ করতো। তারপর এখন আমার বাড়ির সবাই আছে, মানে একটা আগে যেমন কি বলে ওটাকে, একসাথে সবাই থাকতো মানে একই বাড়িতে, এখন কি হয়েছে মানে বাড়িটা সাইজ তো একই থেকে গেছে কিন্তু ফ্যামিলির সাইজটা বেড়েছে, তাই জন্য আমার কাকুরা অন্য জায়গায় বাড়ি করেছে, আমরা অন্য জায়গায় বাড়ি করেছি, তবে সবার বেস ক্যাম্পটা ওই বাড়িটাই আছে, মানে কালী পুজোর সময় সবাই ওই বাড়িতে থাকবেই আর কি, আচ্ছা। ঠিক আছে। তো এই ব্যাপারটা আছে। ওই ওর ঘরে যখন বসে এখনও আমরা উঠিনি, মানে ওই ইয়েটা ভাঙেনি, ঠিক আছে, লাইটগুলো জ্বালা করালাম, তারপর ও সামনে এসে আবার বসলো। আমি ওই মোমেন্টটা যে ভারী একটা ইয়ে হয়ে গেছিলো না, ওটাকে কাটানোর জন্য আমার কিছুদিন আগেই রিলিজ করেছিলাম একটা গান একদিন বলে, গানটা খুব হোপের গান আর কি, একদিন যাবে পাখি উড়ে একদিন ভাঙা মন যাবে জুড়ে। তো এই লিরিক্সগুলো যদি এই আবহাওয়াটাকে একটু চেঞ্জ করতে পারা যায়, তো আমি আমার গিটারের ক্যাপোটা বার করলাম, ওর সেকেন্ড ফ্রেটে ক্যাপ করলাম, করে আমি ওই গানটা গাওয়া স্টার্ট করলাম। তো এই গানটার একটা ভার্সও আমি শেষ করতে পারিনি, সামনের দিকে তাকিয়ে দেখছি ছেলেটা আমার দিকে তাকিয়ে হাসছে, খুব উইয়ার্ডভাবে হাসছে, মানে সেটা কিভাবে যে দাঁতটা বার করে হাসছে। ওই ঘরটায় চারতলার ওই রুমটায় আমি আর ও ছাড়া আর কেউ নেই, ঠিক আছে। ও আমার থেকে কম পাওয়ারফুল ছিল হয়তো ফিজিক্যালি, কিন্তু যদি দরজা মানে আই এম নট ডিলিং উইথ সাম হিউম্যান হেয়ার, ঠিক আছে, তো যদি দরজাটা বন্ধ হয়ে যেত, পুরোনো কাঠের দরজা, হয়তো খুলতে পারছি না, যে এরকম যেটা আমি কন্টিনিউয়াসলি ফিল করতে পারছি যে দিস ইজ নট এ রেগুলার থিং উইচ ইজ হ্যাপনিং উইথ মি। তো যখন দেখছি ছেলেটা আমার হাসছে, আমি তখন বুঝতে পারছি যে আমাকে মানে গা হাত পা মানে কেউ চড়ে বসছে একটা, মনে হচ্ছে যেন। তো হঠাৎ করে ওই কালী ঠাকুরের কথা বললাম না আমাদের বাড়ির, স্ন্যাপশটের মতো একটা মাইক্রো মিলি সেকেন্ডের মতো একটা মনে হলো যে আমাদের বাড়ির কালী ঠাকুরের ছবিটা আমার চোখের সামনে হঠাৎ করে চলে এলো। আই এম নট এ নাস্তিক, ঠিক আছে, বাট হ্যাঁ আমি বিশাল আস্তিকও নই কিছু, কিন্তু মানে ওই মোমেন্টে আমি গায়ে জোরটা পেলাম, মনে হলো যে না আমি আমার কন্ট্রোলেই আছি, ঠিক আছে। গিটারটা মাটিতে বসে থাকা অবস্থায় গিটারটা এরকম করে রাখলাম, ঠিক আছে, আমার ক্যাপোটা ওখানেই লাগানো ছিল, তো আমি দেখতে পাইনি অন্ধকারের মধ্যে, আমি বেরোনোর তাড়াটা তখন আমার বেশি কাজ করছিল মাথার মধ্যে। আমাকে বললো কি উঠছো সন্ধ্যা, বলে হ্যাঁ রে অনেক দূর যেতে হবে, মা বাড়িতে একা আছে, আজকে থেকে যাও না। মানে ছেলেটা ওই রকম ক্রিপি ভাবে স্মাইল করতে করতেই তোকে বলছে যে আজকে থেকে যাও না। আজকেটা থেকে যাও, আজকেটা যেও না।
বললাম না রে, মায়ের শরীরটা ভালো না, বাড়ি আমাকে যেতে হবে, দেরি করে হলেও বাড়ি আমাকে তো যেতে হবেই, আর ভাল লাগছে না বুঝলি, আজকে আসি। গিটারটা রাখলাম, আমার ব্যাগটা নিলাম, ওই ব্যাগটাই কি আজকে এনেছি, এক্স্যাক্টলি ওই ব্যাগটাই আজকে এনেছি। আচ্ছা, ঠিক আছে। তো ওই ব্যাগটা মাঝখানে আমি ইউজ করা বন্ধ করে দিয়েছিলাম, আর একটা ব্যাগ আছে আমি, তবে আস্তে আস্তে ওই জিনিসটা কাটাতে হবে, এভরিথিং মানে রেগুলারাইজ করতে হবে সেই জিনিসটা। তো যাই হোক, উঠেছি যখন আমাকে বলছে আচ্ছা বেরোচ্ছ, একটা রিকোয়েস্ট করবো সায়নদা। আমি বললাম আবার কি রিকোয়েস্ট করবে ভগবান জানে। আমাকে 2টো সিগারেট দেবে। তো আমি খাই, ঠিক আছে, ক্যামেরাতেই বলছি, যে যাতে যাই বলুক বলুক, ঠিক আছে। তো আমার বাঁ পকেট থেকে 2টো মানে বাক্স ছিল, মানে সিগারেটের বাক্সটা বার করে ওকে 2টো দিলাম। তাতে আমার মনে হলো যেন ও চাইছে না সিগারেটটা অন্য কেউ একটা চাইছে, আর এমনই একটা টোনে চাইছে যে টোনটা ওই ছেলেটার নয়, ঠিক আছে। আর হ্যাঁ 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 শিওর, হিয়ার ইউ গো, প্লিজ হ্যাভ কাপল অফ সিগারেটস, ঠিক আছে। আমি বলছি বাড়ি পৌঁছে ফোন করো, হ্যাঁ আজকে আর নিচে গেলাম না, যেন আমি ওর বাড়িতে রোজ যাই, আজকে আর নিচে গেলাম না। এবার ওই বাড়িটা থেকে ওকে সি অফ করে আমাকে টাটা, দরজা বন্ধ, নিচে নামছি। সিঁড়িটা হচ্ছে পুরোনো বাড়ির যেমন সিঁড়ি স্পাইরাল, এরকম ঘুরন্ত সিঁড়ি আর কি, ঠিক আছে, বেশ একদম সমান সিঁড়ি নয়, সব কটা এক একটা আলাদা আলাদা। আমি বলছি আমার সাথে যা হওয়ার হয়ে গেছে এখানে, ঠিক আছে, এখন তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্য বিপদ ঘটিয়ে লাভ নেই। মোবাইলে তখন দেখছি 12% চার্জ আছে, লাইটটা জ্বালালাম, আস্তে 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 সিঁড়ি দিয়ে নিচে নামছি। সিঁড়ি আর শেষ হয় না, ঠিক আছে। আমি ভাবছি কতবার 4তলা বাড়ি, কত সিঁড়ি হতে পারে, নেমেই যাচ্ছি, এটা মানে মনে হচ্ছে যেন লুপের মধ্যে চলছি একটা, ঠিক আছে। আর এরকম অবস্থায় আমার সাথে তো একটা ঘটনা হলো, আমি তো ওপরে বুঝতে পারলাম, আমার মনে হচ্ছে পেছনে কেউ আছে, আমার মনে হচ্ছে পেছনে কেউ দেখছে, ঠিক আছে। কিন্তু ওটার জন্য আমি তাড়াহুড়োটা করতে চাইছিলাম না, যা হয়েছে হয়েছে, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আমি বাড়ি পৌঁছে যাব আমি জানি। এবার সিঁড়ি দিয়ে নেমে বাঁ দিকে তাকিয়ে, যখন সিঁড়ি শেষ হয়েছে বাঁ দিকে তাকিয়ে দেখছি পাতকুয়ো, হ্যাঁ এদিক দিয়ে তো ঢুকিনি, ডান দিকে তাকিয়ে দেখছি একটা দরজা, তাহলে এটাই মনে হয় বাইরে যাওয়ার রাস্তা। দরজাটা খুলে যেই রাস্তাটা দেখতে পেয়েছি না, বললাম এই যাত্রায় আমি বেঁচে গেছি, ঠিক আছে। প্রথম এই ঘটনাটার পর প্রথম ফোনটা করেছি হচ্ছে আমার একটা বন্ধু অরিন্দম জয়কে, ঠিক আছে। ও ফোন তোলেনি, কিন্তু ওর ফোনের কলার টিউনে ওই শিব স্তোত্রমটা বাজছিল, আমি লিরিক্সটা জানি না, বাট ওটা শুনে একটুখানি মনে একটু শান্তি পেলাম যে হ্যাঁ তাহলে আমি বেঁচে আছি, আমি ভূত হয়ে যাইনি, ঠিক আছে। তো এইটা একটা হলো। ও যখন ফোন তুললো না, আমি নেক্সট ফোন করেছি সোমনাথ বলে আর একটা বন্ধু, ও তখন জিমে পুল আপ বার নিয়ে ও ইয়ে করছে, মানে শোল্ডারের এক্সারসাইজ করছে। আমি ফোনটা তুলেই শুনতে পাচ্ছি, মানে ট্রেনার বলছে 1 2 3। আবার আমি ফোনটা করেছি বলে বিরক্তও হলো। আমি জাস্ট ফোনটা তুলে হ্যালো বলেছে, আমি বলছি ব্রো জাস্ট কিপ টকিং টু মি। বলছি কী হয়েছে, তারপর ওকে একটু ডেসক্রিপশন যখন দিচ্ছি তখন ও ট্রেনারকে হাত দেখাচ্ছে, 1 সেকেন্ড, সায়নদা তো এরকমভাবে ফোন করে না, কারণ আমি ভুলভাল কাজের মধ্যে থাকি না, ভুলভাল লোকের সাথেও মিশি না, ঠিক আছে। আমি চেষ্টা করি ভালো লোকেদের মধ্যেই থাকার, ঠিক আছে। আমার কোনো খারাপ স্বভাব নেই যে এরকম হঠাৎ করে আমাকে কোথাও থেকে পালিয়ে বেড়াতে হবে, ঠিক আছে। তো ভাবছে যে সায়নদা কী নিয়ে ভয় পেয়েছে, হ্যাঁ। তো ওকে আস্তে আস্তে ব্যাপারটা বলি, ঠিক আছে। তো মেট্রোতে উঠি, মেট্রোটাও তখন ফাঁকা, মাকে বলতে যাচ্ছি, স্যারকে বলতে যাচ্ছি যে স্যার ওই ছেলেটা কিছু দিলে খাবেন না, ঠিক আছে। তো মেনলি মানে গল্পটা এটাই। তারপর বাড়িতে পৌঁছে মাকে যখন বললাম যে মা আই কুড হ্যাভ ডাইড টু দ্য ইউনো, মানে আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে, মানে এই এক্সপিরিয়েন্সগুলো হয়তো ঘটনাটা অ্যাকচুয়ালি কি বলতো, প্রথমত বলি যে তোর ডেসক্রিপশনটা দুর্দান্ত, মানে পুরো ছবির মতন যেন আমি দেখতে পাচ্ছিলাম প্রত্যেকটা সিচুয়েশন। আর হয়তো শুনলে সাময়িকভাবে ভূতের গল্প শুনলে তো ফিলটা আসে না, মানে পুরো জিনিসটাকে ইম্যাজিন করে ওই মোমেন্টে নিজেকে বসালে তারপর ফিলটা দেয়। যে মোমেন্টে তুই বললি না যে আমি দেখছি আমি গান গাইছি আর সামনে ছেলেটা ওরকম হাসছে, এবং তারপরে যখন বলছে আজকে যেও না, এখন বসো না আর একটু থাকো না,
আমাকে তো ওখানে বললে আমি ওইভাবেই হার্ট অ্যাটাক হয়ে যেত আমার। তোর সত্যি কথা বলতে সোল পাওয়ারটা প্রচণ্ড স্ট্রং, অ্যান্ড অনেস্টলি বোধহয় তোর ওপর মা কালীর কৃপা বর্ষিত আছে, কারণ যেহেতু এত বছরের পুরনো পূজা তোদের বাড়িতে হয়, যেহেতু তুই বললি একটা গ্লাস, আমার মনে হলো মায়ের ছবিটা আমার সামনে ব্লিঙ্ক করলো। তো হয়তো মায়ের কৃপায় সেই যাত্রায় হয়তো কোনো বড় বিপদ থেকে তুই উদ্ধার হয়েছিলি, কারণ এটা যতটা সহজ লাগছে বিষয়টা শুনতে, জিনিসটা এক্সট্রিম লেভেল স্পুকি, এক্সট্রিম লেভেল স্পুকি। আর তারপর কি হয়েছে জানো তো ঘটনাটা, মানে ওই দিনের পর আমি কিছুদিন আমার হ্যালুসিনেশন হয়েছে। মানে আমার বাড়িতে আমার স্টুডেন্ট এসছে বাড়িতে, মানে যারা একদম কাছের স্টুডেন্ট, আমি এমনি স্কুলেই করাই, কিন্তু একদম মানে অনেক দিন ধরে আমার কাছে করছে, তারা আমার সাথে বসে হয়তো খেলা চলছে টিভিতে, ওর সাথে আমি মিউজিক নিয়ে আলোচনা, মিউজিক করা মানে তো শুধু ক্লাস, এই খাতা খোল, এই তো এটা গিটারের আজকে লেসন, এরকম তো নয়, তাদের সাথে আলোচনা করা, তাদের সাথে আলাদা আলাদা গান শোনা, এটাও তো কাজ। তো ও বিরাজ আমার একটা স্টুডেন্ট, ও আমার সামনে বসে মিউজিকেরই আলোচনা করছি, হঠাৎ আমি তার চোখের আইবলসগুলো মানে মনে হলো যেন সাদা দেখলাম। 1 সেকেন্ডের জন্য না আমি ওকে পা দিয়ে এরকম করে ঠেলে দিয়েছি, বলছি কী রে, ও ভয় পেয়ে গেছে যে কি হয়েছে। এবার আমি ভাবছি 1 সেকেন্ডের জন্য আমি তোকে চোখের আইবলসগুলো সাদা দেখলাম মনে হলো। এই ঘটনার পরের দিন আর কি, ঠিক আছে। বলছে না না ওসব তুমি ইম্যাজিন করছো। জানি না আমি, মানে ওটা এখনো অবধি আমি জানি না ওটা আমি ঠিক দেখেছি ছিল না না কি ছিল, ভুল দেখেছি। বাট এখন এটা হয় যে ওই গানটা সেদিন এত ভালো হয়েছিল, এখন আমার মনে হয় যে ওই ঘরটায় আরেকবার যদি যেতে পারতাম, ওই গানটা যদি, আমার সেটআপটাও কিন্তু বেশ ভৌতিকই, একবার হোক গানটা শোনা যাক। হতেই পারে, চলো 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 একদম গানটা শুনি, গিটার আছে এই রকম এত সুন্দর আমার অ্যাম্বিয়েন্স, রেড লাইট পেছনে দেখো, একদম ভৌতিক পরিবেশ তৈরি করা আছে তোমার জন্য। চমকে ফিসফাস কিসের শব্দ ওটা, পেঁচিয়ে দড়ির ফাঁস, ঝোলে অবয়ব গোটা, ঠিকড়ে বেরোনো চোখে, মধ্য গ্রীষ্ম রাতে, স্বপ্নে পায়চারি, তোমার বানানো গ্রাস ছেড়েছে কবে, এখন পিলারা নোনা দেয়ালে শাড়ি, তবু আজও শুধু ওই সংলাপ গাউনে ঢেকে খালি পেটে, কে অশরীরে ওয়াও, গুজবাম্পস হচ্ছে না আমার নিজের আসছে, তোর আসছে, আমার নিজের আসছে। ও মাই গড, অ্যামেজিং অ্যামেজিং। আমার না গল্প শুনতে ইচ্ছা করছে না, আমার মনে হচ্ছে যে মানে আমি তোর কাছ থেকে কিপ অন লিসনিং সংস। এত ভালো গিটার বাজাস, এত ভালো তোর ভয়েস, মাই গুডনেস। আর বিশেষ করে ওয়ার্ডস যেগুলো আছে এই গানটার,
মানে এখানে সামনে না বসলে জানি না যারা স্ক্রিনের ওপার থেকে দেখবে তারা কতটা এই ভাইবটা পাবে। আমি সামনে থেকে না পুরো কেঁপে যাচ্ছে। তোমার সত্যি হয়েছিল? আমার হয়েছে, সত্যি হয়েছে। তুই দেখ সত্যি হয়েছে। আমার সত্যি রোম খাড়া হয়ে গেছে। তুই যখন অশরীরী কথাটা বললি, কে অশরীরী, আই ওয়াজ লাইক মাই গড, কি গাইছে এটা। আমি ভাবি মানে অর্নিশ ইজ সাচ এ সাকসেসফুল রাইটার, ওর গানে ভূত এসে নক করে বলছে সাধু সাধু সাধু। আমার কাছে তো ওই 3টে নকের মানে তো এটাই, আমাকে তো সে তুলে নিয়ে কোথাও যায়নি। একদম হ্যাঁ। একদম ওই ভূত এসেই তোকে সাধুবাদী দাঁড়িয়েছে, অ্যাপ্রিশিয়েট করেছে। অ্যাপ্রিশিয়েট করেছে, আমার রাইট। বডিতে বেশ কিছু ট্যাটু আছে, হ্যাঁ, মানে আমি শো অফ করি না কোথাও। আমার এই হাতে লেখা আছে কার্পে ডিয়াম, উইচ ইজ আ ফ্রেঞ্চ কোড ফর সিজ দ্য ডে। তো আমি ভেবেছিলাম যে এই হাতটা গেম অফ থ্রোনসের যেহেতু ফ্যান আমি, তাই জন্য গেম অফ থ্রোনস রিলেটেড ইয়েগুলো করছি। আর এই হাতটা ভেবেছি আমার লাইফের অ্যাচিভমেন্ট ডেটগুলো করব, যেদিন কিছু আমি অ্যাচিভ করেছি, অ্যাকচুয়ালি কিছু অ্যাচিভ করেছি, জাস্ট একটা ফালতু শান্তনু পুরস্কার নয়। দ্যাট ডে 8 October 2025 felt like actually an achievement. যখনই ওই গানটা কথা ভাবছি আমি, আই অ্যাম ট্রান্সপোর্টিং মাইসেলফ টু দ্যাট রুম। আমি মনে করছি আমার সামনে সেই ছেলেটি বসে আছে, তার পেছনে সেই খড়খড়ি দেওয়া জানলা, আমি গানটা গাইছি, গানটা গেয়ে ওর কাছে এবং কার কাছে জানি না। মানে আমার যদি এখন এই ফিলটা আসে, তার মানে সেই অন্ধকার ঘর, সেই পুরনো I cannot বাড়ি, tell you. সেই পেছনে খড়খড়ি জানলা, ওখানে কি কি হতে পারে আমরা সেটা রিলেট করতে পারছি। That Amazing. happened. খুব 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 সুন্দর, খুব সুন্দর। আর তুই ভীষণ ভালো গান করিস, আমি Thank না you so বলে much. পারছি না। তুই এত ভালো গান করিস, আমার আর এখন ইচ্ছা করছে না কি তোর সাথে আমি কথা বলি, তোর গল্প শুনি। অনেস্টলি একদিন এসে, তুই I যদি promise, 1 গান ঘন্টার শোনাবো। আমার সাথে শুধু গানের এপিসোড করিস, আমি হাঁ করে বসে শুনতে পারি, এতটাই ভালো তুই। you এনিওয়েজ, so much. কিন্তু জানি দর্শক বন্ধুরাও হয়তো অনেকেই যারা মিউজিক প্রেমী আমার মতন, তাদের খুবই ভালো লাগবে। কিন্তু তবু আমাদের যেহেতু এপিসোডটাকে আরও একটু এগিয়ে নিয়ে যেতে হবে, একটু তোর অন্য ধরনের অভিজ্ঞতাগুলো শুনি। এই যে জেলের কয়েদিদেরকে গিটার শেখানো, সেখানে কোনো ভালো বা বিটার যে কোনো ধরনের অভিজ্ঞতা কিছু শুনি সেই ব্যাপারে। হ্যাঁ, জেলের অভিজ্ঞতা বলতে গেলে আমি 2024 সালের অক্টোবর মাস, মানে একদম পুজোর সময় থেকে ওখানে যাচ্ছি। এই 2 বছর হবে আমার, মানে কমপ্লিট এইবারে অক্টোবরে। প্রথম একটু ভয় পেতাম যে জেল যেহেতু ব্যাপারটা, এটা তো মানে খেলার জায়গা নয়, বা আমি যাদের সাথে ওখানে গিয়ে কথা বলতে যাব তারা যে খুব স্বস্তিতে আছে এরকমও নয়। তাদের কাছে আই কেম ইন অ্যাজ আ ওপেন উইন্ডো উইথ ফ্রেশ এয়ার। মানে আমি এই জিনিসটা প্রথম বুঝতে পারতাম না, কিন্তু পরে যখন আমি দেখতাম যে ওরা ওই সোমবারের জন্য বা শুক্রবারের জন্য বসে আছে ওয়েট করে, তারা একসাথে সবাই দল করে, এই যে সায়নদা আসবে এবার আমরা বসবো, আমরা প্রচুর ইনস্ট্রুমেন্ট কেনা হয়েছে জেলে আমার, মানে ওখানে আসার পর থ্যাঙ্কস টু অঞ্জন স্যার। মানে উনি যে এই জিনিসটা বুঝতে পেরেছেন যে মানে ওদের দিয়েও কিছু ভালো কাজ হতে পারে। হ্যাঁ, মানে অঞ্জন চ্যাটার্জি স্যারের নাম আশা করি করতে পারি, যেহেতু উনি আমার মানে একজন সিনিয়র স্যার। উনি হচ্ছেন জেলের সুপারিনটেন্ডেন্ট, মানে এই মুহূর্তে যিনি আছেন। মানে হি হ্যাজ ডান আ লট ফর দ্য জেল। অ্যান্ড আমি মনে করি যে আমাকে এই যে গান করি, তো আমি গান করে আমি লোককে শোনাতে চাইছি আমার ব্যান্ড, আমার বা আমার ওন অ্যালবামস। আমার মনে হয় গানটা সবার আগে নিজের থেকে বড় কথা হচ্ছে তুমি গানটা করে কি কারোর কোনো দুঃখ বা কোনো কষ্ট নিরসন করতে পারছো কি, সেই জায়গাটা আমি বাইরে যতটা না ফিল করি, আমি জেলের ভেতরে গেলে ফিল করি যে আই এম এ ভেরি ইম্পর্ট্যান্ট পারসন হেয়ার। যে আমরা এখানে আসি, এখানে আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট আর্টিস্টকে রোজ নিয়ে আসি, আলাদা আলাদা টাইপের জ্যামিং হয়, তাতে ওরা অনেক মনের কথা বলে, মানে শুধুমাত্র গানের কথা না, কে কী কেসে এসছে আমি জিজ্ঞেস করি না। কিন্তু তার মধ্যে একটা ঘটনা বলি তোমায়, কয়েকদিন নাম তো ডেফিনেটলি বলতে পারবো না আমি, ঠিক আছে। অনেক মানে এই জেলে, ব্যারাকপুর জেলে প্রায় যখন ডে ক্লোজ হয় 380 থেকে 400 জন মানে কয়েদি থাকে রাত্রিবেলা, ঠিক
ঠিক আছে, তো সবাই ডেফিনেটলি আমার কাছে মানে ক্লাস যদি বসে তাহলে আমি বসতে পারবো না ওখানে। তা আমরা মোটামুটি 20 জনের স্ট্রং মেম্বার এখন ওখানে, ঠিক আছে। কালকেই ওদের সাথে আবার বসে জ্যামিং করবো। তাদেরকেও বলেছি এই গল্পটা, মানে আজকে তোমাকে যেটা বললাম, ওরাও খুব মানে এটা নিয়ে খুব ফ্যাসিনেটেড। আমাকে ইউটিউবে আমাদের যে চ্যানেলটা আছে, ওগুলো ইউটিউব তো ওরা অ্যাক্সেস করতে পারে না, বাট ইউটিউব থেকে ডাউনলোড করে রাখতে পারে, ওরা দেখে আমাদের ভিডিওগুলো। এটাও হয়তো মানে তারা দেখবে, একদম ডেফিনেটলি দেখবে, ডাউনলোড করে রাখবে, ডেফিনেটলি দেখবে। রঞ্জন স্যারও দেখবে, বহিদাও দেখবে, আমার বন্ধুবান্ধবরা দেখবে, এইটুকু কনফার্ম। তারপর যারা দেখবে। তো এটাই একটা লোকের তোমার গল্প বলি। সে কেসে এসছিল, জেলে অনেক রকম মানে ক্রাইম করার জন্য লোক আসে, তো কেউ কম কেউ বেশি, ঠিক আছে। এবার এরকম অনেক লোকও আছে মানে যারা, তাদের গল্পটা একটু পরে বলবো, ওটা একটু অন্যদিকে। একটা লোক এসছিল কেসে, মানে এই যে পলিটিক্স, মানে এই যে মানুষকে না মানে ভালো দিকে চালনা করার থেকে মানে অনেক সময় মানে তাদের হয়তো মানিটারি বা ফিনান্সিয়াল কোনো প্রবলেম আছে, সেইগুলোকে এক্সপ্লয়েট করার জন্য না মানে তাদের হাতে বন্দুক দিয়ে দেয়, ঠিক আছে। সে কোন পার্টির নাম আমি মানে বলতে পারবো না, হয়তো পৃথিবীর সব পার্টিই তাই করে, ঠিক আছে। এবার তাদের কাছে এই জিনিসটা এসে যাওয়ার জন্য মানে তারা খুব ইজিলি এই ডিসিশন মেকার হয়ে যায় যে আমি এই মানুষটাকে বাঁচতে দেব না, বলবো আমার হাতেই তো পাওয়ার আছে। তো এইরকম একটি ছেলে যখন আমার সাথে বসেছে আমার মানে গানের যে ক্লাসে, তখন আমাকে বলছে, আমার পুরো গিটার বাজানো গান ফান শুনেছে, অনেকক্ষণ ধরে শুনেছে, ফলো করেছে, ও খুব আনন্দ পেয়েছে। বলছে, কি বলছো সায়নদা, বাইরে বেরিয়ে এবারে গিটার বাজাবো? মানে আমি তো চালাতে শিখেছি শুধু। আমি বলছি, তুমি চালিয়ে তুমি একসাথে কটা মানুষকে মারতে হবে? তুমি একটা গিটারে ভালো করে কিছু বাজাও, একসাথে তুমি একটা স্টেডিয়ামে আগুন দিতে পারবে। আমি এটা বিশ্বাস করে বলেছি। বলছে সত্যি? হ্যাঁ সত্যি। মানে ওদের মধ্যেও এই ইচ্ছাটা আছে যে আমি এই জেল থেকে যখন বেরোবো আমার জীবনটাকে একটু অন্যরকমভাবে, কিন্তু তাদের জীবনটা খুব একটা সোজা হয় না, ঠিক আছে। তাদের মানে এই যে জেলে যাই না, আমার এত কষ্ট লাগে, এত গল্প নিয়ে বেরোই ভেতর থেকে। এই যেমন তোমার কাছে গল্প আসে রোজ, আলাদা লোকের আলাদা আলাদা ধরনের কষ্ট। একটা গল্প বলি তোমার, এইটা একটু জানি না এটা কষ্ট লাগবে কতটা শুনে জানি না, প্রথমবার শুনে আমার হাসি পেয়েছিল। একটি ছেলে প্রত্যেক 6 মাসে এসে 1 মাস জেল খেটে যায়। কেন জানো? সে একটা মেয়ের সাথে প্রেম করেছিল প্রায় 9 বছর, তারপরে সে বিয়ে করেছে, ঠিক আছে। বিয়ে করার পর তাকে পড়াশুনো করিয়েছে, নিজের বউকে পড়াশুনো করিয়েছে, লয়ের ডিগ্রি তাকে করেছে। লয়ার হওয়ার পরেই বউ প্রথম কেস বধূ দিয়েছে নিজের হাজব্যান্ডের নামে। আচ্ছা, ঠিক আছে। এবার ছেলেটা ডেফিনেটলি অত ওয়েল টু ডু নয়, ঠিক আছে। তো আমি এই ব্যাপারগুলো যেহেতু আমি বিয়ে করিনি, আমি জানি না অতটা, ঠিক আছে, যে খোড় পোষবে বা সেটেলমেন্টের ব্যাপারগুলো কীরকম হয় না হয়। তবে এইটুকু জানি যে ছেলেদের ক্ষেত্রে মানে নিয়মটা কিছুই নেই আর কি, মানে মানে ওদেরকে যে গার্ড করবে। মানে তুই ওপেন হিন্ট দিলি, কারণ আমার তো ম্যাক্সিমাম ফিমেল ফ্যান বেস না, মানে তারাও এটা মানে আই থিঙ্ক এটা অস্বীকার করবে না, মানে এই জিনিসটা ইউজ করে অনেকের দরকার, সেটা হয়তো তাদের ফ্যামিলিতে অনেক মেয়েদের ওপর অত্যাচার করা হচ্ছে, তাদের ক্ষেত্রে আমি বলছি বেরিয়ে যেতে, মানে তাদের তো দরকার। কিন্তু আমি বলছি এই নিয়মটাকে অ্যাবিউজও করে অনেকে, ঠিক আছে। তো এই রকম একটা ছেলের আমি কথা শুনলাম, মানে ও ছেলেটা আসে এখানে, তো ছেলেটি 6 মাসে একবার কেন জেল খাটতে আসে, তো ওকে বলেছিল যে তুমি যদি অ্যালিমনি যেটা দিতে হবে তোমার ওয়াইফের সাথে সেটেলমেন্টে, তাহলে তোমাকে 12,000 টাকা প্রত্যেক মাসে দিতে হবে, আর না হলে 23 লাখ টাকা ওয়ান টাইম। ও আচ্ছা আচ্ছা, আমি জানি না ব্যাপারটা বুঝে গেছি। হ্যাঁ, কন্টিনিউ কর। এবার ছেলেটার হচ্ছে কল্যাণীতে বাড়ি, আমার এগুলোও বলা উচিত না, তাই যাই হোক, কল্যাণী ইজ এ বিগ প্লেস। তো যাই হোক, ওখানে ও চায়ের দোকান চালায়। তো ও বলছে, দাদা আমি কি করে 12,000 টাকা প্রত্যেক মাসে আমি দেবো, আমার হয়তো
ইনকামই হয় হয়তো খুব বেশি হলে 20,000 টাকা, তার মধ্যে আমি খাবো কি আর মানে দেবো কি। তো আমি তার থেকে এইটাই চয়েস করলাম যে টাকা আমি দেবো না, আমি 6 মাসে 1 মাস এসে একবার করে জেল জেলের খেটে ভাত আমি খেয়ে চলে যাবো। যাবো, একদম হ্যাঁ, ঠিকই আছে। বরং বাড়িতে আমার 2 পয়সা সেভিংস হবে, ঠিক আছে। গুড তো গুড এইরকম চয়েস, আর একদম কি। পারফেক্ট আছে। সেই বল, যত বেশি মানুষের লাইফ নিয়ে কাল্টিভেট করা যায় না, তত কত ধরনের হ্যাঁ। কথা, কত রকমের এক্সপিরিয়েন্স জানা যায় আর কি। আচ্ছা, আর একটা গান শুনি। আমরা তো প্রায় এপিসোডের অন্তিম পর্যায়ে উপনীত হয়েছি অলমোস্ট। আমি আর কথা না বাড়িয়ে আগে গানে যেতে চাইছি। তার কারণটা হচ্ছে যে সত্যি কথা বলতে পুরো মনোমুগ্ধকর গান গাস তুই, 1 সেকেন্ড আমি না বলে পারছি না। আমাকে প্রত্যেক দিন কি হয়, গেস্ট আসলে তাকে সে যখন কথা বলে, মানে মূলত আমাকে তাকে একটু এন্টারটেন করতে হয়, কিন্তু আজকে আমি নিজে ফুললি এন্টারটেন হয়েছি। হ্যাঁ, খুব আমি জানতাম সুন্দর, আজকের এপিসোডটা একটু অন্যরকম হবে। এত ভালো, প্রথম কথা হচ্ছে ঘটনাটা তুই সুন্দর এক্সপ্লেইন করেছিস। ইনসিডেন্ট ওরকম মানে হঠাৎ করে এটা তুই 2 লাইনেও বলে দিতে পারতিস ঘটনাটা, বাট এত ডেসক্রিপটিভ ছিল যে জিনিসটা খুব ভালো একদম টাচ করেছে। আমার সাথে হয়েছে, মানে সেটা মানে কিছু কিছু ঘটনা এরকম হয় না, কালকে হলো আমি ভুলেই গেলাম, আজকে আমার মনে হয়। কিন্তু এই যে ঘটনাটা আমি তোমাকে বললাম, মানে এটা হচ্ছে ইটস লাইক ভেরি পার্সোনাল, মানে এটা আমি কি করে ভুলে যাব। আর আমি ওই যে তুমি বললে না যে দেখতে পাচ্ছি জিনিসটা, মনে হচ্ছে যেন পরপর, আমি ওই রকমভাবেই বলছি যে পরপর মানে সিনগুলো আমার মনে আছে যে এটার পর এটা হলো। রাইট, মানে খুব ইম্প্যাক্টফুল ছিল জিনিসটা, খুব শর্ট টাইমের জন্য হলেও, কারণ সেটা এখনও পর্যন্ত তোর পরিবেশটা রয়ে গেছে তোর মধ্যে। ওকে, আচ্ছা, এই যে ব্যান্ড নিয়ে তোরা রয়েছিস, এনি স্ট্রাগল এই এই অ্যাজ আ স্ট্রাগল গায়ক তো আছেই। এইখানে কি ধরনের স্ট্রাগলের মধ্যে আছিস? স্ট্রাগল বলতে মানে এখন ব্যান্ড ব্যাপারটা হচ্ছে ইন্টারনেট বুম হওয়ার আগে আর কি, 2005 মানে এরকম টাইমে, যখন একটা মনোপলি ছিল, মানে মিউজিকটা হচ্ছে রেডিওতে যেটা চলবে ওটা তোমাকে দিনে 10 বার ওটা শুনতেই হবে। গান ভালোবেসে গান, আমি বলছি না এগুলো ভালো গান খারাপ গান, মানে ডেফিনেটলি গুড, মানে হ্যাঁ, যেটা চলবে সেটাই শুনতে হবে, মানে কিন্তু এখন শুনতেই মানুষ হবে। চয়েসের ওপর চলতে এখন পারে। মানে তার নিজের মোবাইলে সে স্পটিফাই, ইউটিউব মিউজিক, এই ওই সেই হাজার অ্যাপস, সে কোন মিউজিককে ফলো করবে। পাশে তুমি অটোতে বা পাবলিক ট্রান্সপোর্টে কারোর সাথে তুমি হয়তো একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে যাচ্ছ, পাশের লোকটাকে শুনবে, সে হয়তো একটা বিহারি গান শুনতে যাচ্ছে। তো এখন ওই যে মানে এটা যে শুনতে হবে, এটা শোনো, এই যে বলার যে এরকম একটা হাত, এই অদৃশ্য হাতটা এখন আর নেই। এটার পজিটিভ নেগেটিভ বোথ সাইড আছে, ঠিক আছে। এটা এরকম মানে যদি তুমি এটা বলতে চাও যে আগে যারা বিশাল ফেমাস হতো তাদেরকেই একটু আধটু লোকেরা চিনতো, এখন যারা হালকা পাতলাও কাজ করে, মানে খুব স্বল্প পরিসরেও যারা লোক চেনে, যাদের সোশ্যাল মিডিয়া আছে, তাদেরকে কিন্তু সোশ্যাল মিডিয়া চিনে যাচ্ছে, এক্সপোজার পাচ্ছে, রাইট, চেনেও আবার, ঠিক আছে। এটার গুড অ্যান্ড ব্যাড সাইড বোথ আছে। এবার আমরা অ্যাজ আ ব্যান্ড স্ট্রাগল করছি এটা আমরা মনে করি না, তার কারণ হচ্ছে উই আর গোয়িং থ্রু এ প্রসেস, যেটা আমরা মনে করি যে আমরা কভার গান গাইলে তো অন্য ব্যান্ডের গান গাইতেই পারি, ফসিলস আছে, লক্ষ্মী ছাড়া আছে, ঠিক আছে। মানে এই ব্যান্ডগুলো হচ্ছে ফসিলস, লক্ষ্মী ছাড়া, তারপর এই অন্য যে ব্যান্ডগুলো এসছে তারপরে ফকিরা, এরা হচ্ছে এই ইন্টারনেট বুমের আগের ব্যান্ড, তো তাদের গান তাকে লোকে শুনতে হবে এরকম একটা ব্যাপার ছিল। এক্স্যাক্টলি, আগের ব্যান্ডের গানগুলো বল, আমাদের জেনারেশন, আমাদের যখন কলেজ ফেস্ট হতো, হ্যাঁ, তখন যে ব্যান্ডের যে ক্রেজটা ছিল, তখন কি সেটা কিন্তু আমাদের জেনারেশনের মধ্যেও ছিল, কারণ আমরা ওই গানগুলো বারংবার শুনতাম, স্কুল থেকে বাড়ি এসে শুনছি, কলেজ শেষ হয়ে যাওয়ার পর সবাই মিলে চালিয়ে ক্যান্টিনে আড্ডা মারছি, সেইটা তো এখন হারিয়ে গেছে না। একদম, কারণ তুমি যে 10টা গান মনে করো দিনের মধ্যে শুনলে, অন্য 10টা গান হয়তো তোমার বন্ধু শুনেছে, তুমি কারো তার বাড়িতে গেলে গিয়ে একটা অন্য প্লেলিস্ট শুনে বাড়ি থেকে। তো এই জিনিসটা মানে একটুখানি এস্টাবলিশ করাটা কঠিন, কিন্তু আমি এটা মনে করি ভালো কোনো জিনিস যদি হয়, তুমি যে বললে না আমার গানটা ভালো লেগেছে, এটাই হচ্ছে আমার একমাত্র মানে কনফিডেন্স, বা এটাই হচ্ছে একমাত্র প্রাপ্তি, যে আমি আমার গান দিয়ে একটা মানুষকে টাচ করতে পেরেছি। তো আমি ওইটা নিয়েই চলছি। আমার ব্যান্ডে যারা বাজাচ্ছে তারা মানে আমার না ভীষণ ইচ্ছা করছে যে আমি তোকে রিকোয়েস্ট করি যে একদিন ইউ প্লিজ
কাম আর আমার এখানে এসে পুরো ফুল ব্যান্ড নিয়ে চলে যায়, আমরা শুধুমাত্র Definitely. গানের ওপর একটা ইভেন্ট করবো। Definitely. আমি সেখানে কোনো গল্প চাই না, কিচ্ছু চাই না, আমরা শুধু 1 ঘন্টা একটা গানের অনুষ্ঠান করি। আমার বাড়িতে একটা মানে আমার নিজস্ব সেট আপ আছে, এখানে যেমন একটা সেট আপ আছে, ওখানে আমরা রিহার্সালও করি, আমাদের স্কুলেও রিহার্সাল করি। বাট তুমি যদি ওই পডকাস্টটা মনে করো আরেকটু বড় জায়গা থেকে করবে, মনে করো তুমি আমার বাড়ির ওই জায়গা থেকেও একদম আমি নিজেই চলে আসবো। ঠিক আছে, আই থিঙ্ক তুমি এনজয় করবে। একদম আমি ভীষণ ভাবে এনজয় আর করছি। সবাই কেউ কাছাকাছি থাকি না, মানে শুধু একমাত্র থাকে কাছাকাছি হচ্ছে শ্রীরামপুর, মানে সেটা হচ্ছে সৌম্য যে ড্রামস বাজায়, ইজ লাইক মাই ব্রো। আর সবাই দূরে, মানে কলকাতার এক এক কর্নার থেকে এক একজন মেয়ে করছে। অ্যান্ড আবার বলছি বোধিসত্ত্বদা, মানে বোধিসত্ত্বদা না হলে আমি যে এই যে ড্রিমটা দেখছি যে সামডে আই ওয়ান্ট টু ওপেন ফর লক্ষ্মীছাড়া, সামডে আই ওয়ান্ট টু ওপেন ফর ফসিলস, এই যে ড্রিমটা, এটা বোধিসত্ত্বদা না হলে আই সিরিয়াসলি ডাউট যে এটা আমি কোনোদিন দেখতেও পারতাম। ঠিক আছে, ওরা হেল্প করছে, ডেফিনেটলি হেল্প করছে। তোরা তো একরকম ভাবে বড় হয়েছিস, ঠিক আছে, তো তখনও ধর মিউজিক, এই যে তোরা যে অন্যান্য ব্যান্ডগুলোর এখন পাচ্ছিস সংস্পর্শে থেকে, তাদের কাজ শিখতে পাচ্ছিস, করতে পাচ্ছিস, জেনজির জন্য কিছু বলতে চাস? মানে জেনজি কিন্তু এখনও পর্যন্ত, মানে তারা যারা মিউজিক নিয়ে স্ট্রাগল করছে বা তারা যারা ইনস্ট্রুমেন্টে ইন্টারেস্টেড, যারা গান লিখছে, গানে সুর দিচ্ছে, তারা না এখন অনেক বেশি না শুধু ভাইরাল হওয়ার চক্করে আছে। কোথাও তোর এটা মনে হয়নি যে তোরা যেরকম পুরো জিনিসটা আগে শিখে তারপর সেটার উপর খেটে যাচ্ছিস নিজেকে এস্টাবলিশ করার জন্য? একটা বাচ্চা ক্লাস 7-এর ছেলে, সেও 2 লাইন লেখার পরেই আমি তো বড় সুরকার হয়ে গেছি। ওই খালি কখন আমি একটা রিল আপলোড করব, ফেসবুকে দেবো, হোয়াটসঅ্যাপে দেবো, সবাই একটু দুজন বাহবা দিলেই আমি তো ভাইরাল হয়ে গেলাম, একটা আধটা ভিডিও ভাইরাল হয়ে গেল, মানে আমি বিশাল কিছু। আমার কোথাও মনে হচ্ছে এটা কিন্তু একটা প্রবলেম এই জেনারেশনের, রাইট? সে তো বটেই, মানে আমি এটা বলবো না যে মানে পুরো দোষটা তার, মানে এই যে সিচুয়েশনটা তাকে এটা ভাবতে বাধ্য করেছে যে যদি আমার সোশ্যাল মিডিয়ায় এঙ্গেজমেন্ট থাকে তার মানেই আমি বিশাল খালি নাম্বার অফ সাবস্ক্রাইবার্স, নাম্বার অফ ভিউজ, এটার উপর ডিপেন্ড করে তারা ভাবছে আমার পুরো কেরিয়ারটা দাঁড়াবে। তাদের এইটুকুনিও বোধগম্যতা নেই যে যদি ধরে নে একজন কারোর, আমি ধরে নিলাম 5 লাখ ভিউ হয়েও গেল, একটা ভিডিও ভাইরাল হয়েও গেল, সেকেন্ডে যদি তুমি তোমার সেম এফর্ট, সেম স্ট্যান্ডার্ড অফ ওয়ার্কটা না দিতে পারো, সেম প্রোডাকশন না থাকে, তোমার কিন্তু পরের ভিডিওটাই আবার দেখবে 1000 ভিউ হচ্ছে না। তো ওই একটা ভাইরাল ভিডিও নিয়ে অতিরিক্ত উৎফুল্ল হয়ে গিয়ে কাজের পেছনে এফর্ট দেওয়াটা কমিয়ে দেওয়াটা খুব বড় বোকামি, আর যেটা কিন্তু আজকালকার বাচ্চাদের প্রবলেমটা বেশি। ঠিকই, মানে আমার মনে হয় মানে জেনজি বা আমার থেকে ছোট যারা, তাদের মানে যারা আপ অ্যান্ড কামিং মিউজিশিয়ানস তাদেরকে আমি বলবো যে শেখার জায়গাটায় যেন কোনো খামতি না থাকে। ঠিক আছে, অ্যান্ড ডিফারেন্ট ইয়নার শুনতে হবে, আলাদা আলাদা মিউজিক শুনতে হবে, তবে তাদের থেকে তাদের ডাইনামিক্সগুলো আমরা অ্যাবজর্ব করতে পারবো। এখন এটা সত্যি কথা যে আজ থেকে 50 বছর আগে যে ধরনের মিউজিক হতো এখন সেই মিউজিক হয় না। এখন যদি আমি মানে হঠাৎ করে সলিল চৌধুরীর গান কাউকে হঠাৎ করে শুনিয়ে দিই না, একটা জেনজি কিড হঠাৎ হয়তো বিরক্তই হতে পারে, কিন্তু ওরা জানে না যে এটা শুধু অ্যারেঞ্জমেন্টের পার্থক্য, যে আমি ওই গানটাকে অন্যরকম ভাবেও তোমাকে শোনাতে পারি। ঠিক আছে, ইউ হ্যাভ টু বি ভেরি জেদি ইন আ ওয়ে, যে আমি মিউজিকটা এটা যে করছি আমি এই প্রসেসটাকে ভালোবাসি, নট ফর দ্য সেক অফ ভিউজ। আমি এটা করতে চাইছি ফর দ্য সেক অফ মানে আমার ভালো লাগার জন্য, যেটা আমাকে আমি প্লিজ করতে পারি। সেলফ স্যাটিসফ্যাকশনের উপর কাজ করে খুব কম মানুষ। সাপোজ বলছি আজকের এই পডকাস্টটায় অনেকের মনে হতে পারে দূর ভূতের গল্প কোথায় গেল, কি হলো, এটা কি আলোচনা হচ্ছে। আমি তো করছি আমার ভালো লাগা থেকে, কে দেখলো বা না দেখলো ডাজন্ট ম্যাটার টু মি। আমার ভালো লেগেছে, তোর মিউজিক ভালো লেগেছে, সো এটা আমার কনসার্ন। আমার মনে হয়েছে যে যে মানুষরা মিউজিক ভালোবাসে তাদের জন্য কিছু বেনিফিশিয়াল টিপস হয়তো তুই দিতে পারিস। সো সব কিছু সবার জন্য নয়। তো আমিও নাম্বার অফ সাবস্ক্রাইবার বা ভিউয়ের পেছনে দৌড়ানোটা এখন এই মুহূর্তে যেটা ক্রেজ চলছে না, এটা একদম বোকামি। এই যে আজকে তুই বলছিস তোদের ব্যান্ডটা, আমি জানি না সেটা কত ফেমাস, সেটা কতটা পপুলার হয়েছে এখনো পর্যন্ত, বাট আমি একটা মানুষকে সামনে থেকে এক্সপিরিয়েন্স করছি এবং সেই মানুষটা আমি দেখতে পাচ্ছি এতটাই ট্যালেন্টেড। তো আজকে নয় কালকে সে ব্রেক তো ডেফিনেটলি পাবে, কোনো না কোনো দিন তো আরও 10টা মানুষ সেটা
তার কাছে পৌঁছবেই, মানে সে পৌঁছবে তাদের কাছে ইনফ্যাক্ট নিজের কাজের মাধ্যমে। দ্যাটস হোয়াট উই আর লুকিং ফর অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট, অল দ্য ভেরি ভালোবাসা বেস্ট। চাই অডিয়েন্স। অবভিয়াসলি আমি তো একদম মানে ফুল হার্টেড সাপোর্ট দিচ্ছি, খুব খুব ভালো, আমার ভীষণ ভালো লেগেছে। বেশ, আজকে তাহলে এপিসোডটা এখানেই কনক্লুড করতে হবে আমাদেরকে, যেহেতু সময়ের একটা সীমাবদ্ধতা রয়েছে। আমি একটা গান শুনবো, এটা আমার আবদার। আর একটা গান শুনে তারপরে তোমাকে আজকের এই গানের এপিসোডটা শেষ চয়েসটা করব। দিচ্ছি। তুমি কি এতক্ষণ অবধি যা গান তোমাকে শুনিয়েছি আই থিঙ্ক সেটা আমার লেখা নয় অর্নিশের লেখা। তুমি কি এর বাইরে গান শুনতে চাও না আমার লেখা? যেটা খুশি, আমার কোনো কিছু ওরকম প্রেফারেন্স নেই, তুই যেটা শোনাবে আমি সেটাই শুনতে রাজি আছি, বাট আমি শুনবো, গান শুনবো। আচ্ছা, একটু পুরোনো গানের দিকে হ্যাঁ যাই হ্যাঁ, না? একদম একদম। না হলে আমার কিছুদিন আগে অবধি বড় বড় চুল ছিল ঘাড় অবধি। আচ্ছা। ঠিক আছে, আমি একটা ভিডিও আছে আমাদের ব্যান্ডের, ওটা তোমাকে শেয়ার করলে তুমি বুঝতে পারবে। কিন্তু মানে লোকে যখন বড় চুল রাখা অবস্থায় তখন কোথাও পারফর্ম করতে যেতাম, তখন বলতো এই তো বড় চুল মানেই চুল ঝাঁকিয়ে গান করে। সেই টেনশনে চুল কেটে দিলি নাকি? না না না, আমি গেছিলাম মানে আমি অ্যাকচুয়ালি প্রচুর হেয়ার লস হচ্ছিল আমার, মানে বড় চুল রেখে। ঠিক আছে, আর চোখের সামনে দেখতে পাচ্ছি তো, অ্যান্ড হেয়ার ইজ ভেরি ডিয়ার থিং টু মি। আমি ওটাকে ওরকমভাবে কমতে পারি, মানে কমছে দেখতে পারি না আমি আর কি। তো আমাকে যখনই যেখানে যেতাম তখন বলতো বড় চুল তার মানে এই চুল ঝাঁকিয়ে গান করে। আমি বললাম চুল ঝাঁকিয়ে গান করি, গিল্টি, বাট আমরা শুধু সেটা করি না, আমরা কিন্তু পুরনো গানও করি, রবীন্দ্রসঙ্গীত নিয়েও কালচার করি। এখন এই যে স্কুলে যেহেতু আমাদের শেখাতে হয়, স্কুল অফ রক আমাদের, ওটাও একটা তো সেখানে বাচ্চাদেরকে গান শোনানোটাও আমাদের কাজ। তার কারণ তার বাড়িতে সে একটা আলাদা আলাদা টাইপের গান শুনে এসছে। সে একটা নন বেঙ্গলি ফ্যামিলিতে অফকোর্স মানে শ্যামল মিত্র, মানবেন্দ্র গান শুনে বড় হয়নি, আবার একটা বেঙ্গলি ফ্যামিলিতে অফকোর্স পাঞ্জাবি গান শুনে বড় হয়নি। কি একটা জায়গা থেকে তো সবাইকে মানে একটা স্ট্যান্ডার্ড রাখতে হবে। তো সেইখান থেকে আমরা বলি যে আমরা নতুন গান নিয়েও করি, যে কারণে আমাদের ব্যান্ডের নাম ম্যাট্রিক্স। এই 3টে সার্কেল, আচ্ছা, ওটা লোগো? এটা লোগো। ওকে। হ্যাঁ, ম্যাট্রিক্স মানে হচ্ছে উই আর লুকিং ফরওয়ার্ড টু এই যে আলাদা আলাদা যে দেওয়ালগুলো আছে, আলাদা আলাদা যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, আলাদা আলাদা টাইম ব্যারিয়ার, এই ব্যারিয়ারগুলোকে আমরা ভাঙতে চাই, যাতে এমন একটা গান শুনে যেটা মনে হবে যে এটা তো গ্লোবাল, এটা মানে মানে এটা শুনে এটা মনে হবে না যে এটা মনিরামপুরে লেখা হয়েছে বা বেলগাছিয়াতে লেখা হয়েছে। এটার বাজনা বা এটার গায়কি বলো, এটার প্রেজেন্ট করার ধরনটা দেখেই সেটা মানে একটা গ্লোবাল, মানে বাঙালিরা হ্যাজ অলওয়েজ বিন গ্লোবাল। লাইক নেতাজি, মানে তারা যেভাবে মানে তাদের মানে মানে কি বলবো, তাদের পয়েন্ট অফ ভিউগুলো শেয়ার করতো, দে হ্যাভ অলওয়েজ বিন গ্লোবাল, অ্যান্ড বেঙ্গল ইজ কাইন্ড অফ লাইক দ্যাট। কেউ যদি ভালো সেই জিনিসটা প্রেজেন্ট করতে পারে, যেমন দিদি মানে ফ্যান তার, আর নামটা বলছি না, ঠিক আছে, তো যাই হোক, হ্যাঁ, হি হ্যাজ ডান ইট। ঠিক আছে, তাই জন্যই মানে সবাই মানে ভালোবাসে তাকে। ঠিক আছে, তো সেই জায়গাটা আমরাও তৈরি করতে চেষ্টা করছি আমাদের মতো করে। লেটস সি লাস্ট গানটা কেমন হয়। শোনা যাক গানটা। আমি এত যে তোমায় ভালোবেসেছি। তুমি গাইতে পারো? আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি।